এই শুয়ার, কে বললো আমার তবিয়ত ঠিক নেই? দেখবি দেখবি আমি গেটটিটা ভেঙে দেবো। কি ব্যাপারে কথা বলবেন? আমার স্বামীর ব্যাপারে, মানে গতকাল যিনি অ্যাক্সিডেন্ট করে এখানে রয়েছে সেই আলোক দাসের ব্যাপারে। নমস্কার, আমি রণজয় সামন্ত, একজন প্রাইভেট গোয়েন্দা। আমি সুনিতা দাস, অলোক দাসের স্ত্রী, যাকে গতকাল দুজন মানুষকে গাড়ি চাপা দিয়ে পিষে মারার জন্য ধরা হয়েছে। রাত তখন 10:30 কি 11:15 বাজে। শীতের রাত, রাস্তা ফাঁকাই থাকবে। আর একটা ফাঁকা রাস্তায় দুজন জলজান্ত মানুষকে পিষে দেওয়া কোনো পাকা হাতের ড্রাইভারের কাজ নয়। তবে ঘটনাটা ঘটল কি করে? রাত 11টা বেজে গেছে। এখনো সুনিতার স্বামী অলোক বাড়িতে ফিরল না। শীতের রাত, চারদিক শুনশান হয়ে গেছে। অলোকের ফোন সমানে বেজে চলেছে, কিন্তু ধরছেই না। কি হলো মানুষটার? সুনিতার বুকের ভিতরে যেন শুকিয়ে আসছে। এদিকে রাত বেড়ে চলেছে, আশেপাশে কেউ আর জেগে নেই। ওর তো ডিউটি সেই সকাল 10টা থেকে রাত 10টা অবধি। ওভারটাইম করলে ও আগেই জানিয়ে দেয়, তবে সেটা খুব কম সময়েই হয়। কারণ গুপ্তাজিদের দুজন ড্রাইভার আছে, তো গাড়ি গ্যারেজ করে বাড়ি ফিরতে বড়জোর রাত 10:30 হয়। কিন্তু আজ তো 11:15 বেজে গেল। ওদিকে ফোনটাও ধরছে না। অন্যদিন অলোক দেরি হলে আগে থেকেই জানিয়ে দেয়, আজ সেসব কিছুই করেনি। অলোক ড্রাইভারের চাকরি করে। আপাতত কলকাতার এক নামকরা ব্যবসায়ীর গাড়ি চালায় সে। আজ 1 বছর হলো এই চাকরিটা সে পেয়েছে, এবং পেয়ে যেন পায়ের তলার মাটি খুঁজে পেয়েছে। কারণ জগদীশ গুপ্ত তার ড্রাইভারদের ভালোই স্যালারি দেয়। নইলে ঘর ভাড়া দিয়ে বউ বাচ্চা নিয়ে এই দুর্দশার শেষ থাকতো না। এদিক ওদিক খুচরো কাজ করে কি আর সংসার চালানো যায়? আর সুনিতা অলোককে ভালোবেসেই বিয়ে করেছিল, সবার অমতে। তাই তার বাপের বাড়ি যাওয়ার রাস্তাও বন্ধ। 7 বছর হয়ে গেছে সে বাপের বাড়ি যায়নি। অনেক কষ্ট করে সংসারটা চালাতে হয় তাদের। হঠাৎ মনে হলো ফোনটা যেন বেজে উঠল। বাইরে থেকে দৌড়ে এসে ফোনটা হাতে নিল সে। টেবিলের উপরে রাখা ছিল ফোনটা। এই তো অলোক কি ফোন করেছে তাকে। তড়িঘড়ি করে সে ফোনটা তুলে নেয়। হ্যালো। ফোনটা তুলতেই একটা অচেনা গলা জানতে চাইল, আপনি অলোক দাসের স্ত্রী তো? হ্যাঁ, আমি সুনিতা দাস, কিন্তু আপনি কে? আর আলোক কোথায়? আমি টালিগঞ্জ থানা থেকে বলছি। আপনার স্বামী গাড়ি নিয়ে অ্যাক্সিডেন্ট করেছে, দুজন মানুষকে পিষে মেরেছে। ওকে আমরা থানায় নিয়ে এসেছি। সুনিতার মাথাটা ঘুরছিল। এসব কি বলল তাকে লোকটা? অলোক নাকি অ্যাক্সিডেন্ট করেছে? একেবারে দুজন মানুষকে পিষে মেরেছে। ওর তো গাড়ি চালানোর হাত খুব ভালো। আজ 11 বছর ধরে গাড়ি চালাচ্ছে, কোনো দিন কোনো অঘটন ঘটেনি। অথচ আজ দুজন মানুষকে সে মেরে ফেলল। এটা কি করে সম্ভব? এত রাত্রে কাকে ডেকে কথাটা বলবে সে?
সবাই তো ঘুমিয়ে পড়েছে। মনের উদ্বেগ চেপে রেখে ভোরের অপেক্ষায় থাকলো সুনিতা। সারা রাত সে এক ফোঁটা ঘুমোল না। ছোট বাচ্চাটাকে বুকে জড়িয়ে ধরে নিঃশব্দে কাঁদতে কাঁদতে ঠিক ভোরবেলায় কখন যেন সে ঘুমিয়ে পড়েছিল। সকাল হতেই ধর্মর করে উঠে পড়ল সে। 5 বছরের ছেলেটাকে কিছু খাবার দিয়ে পাশের বাড়িতে রেখে তাদেরকে সব খুলে বলল। দিদি, ছেলেটাকে একটু দেখবেন। ভাগ্যিস বড়দিনের ছুটি চলছে, তাই স্কুল বন্ধ। এরপর নিজে ছুটল ঠাকুরপুকুর থেকে টালিগঞ্জ থানায়। অনেকক্ষণ অপেক্ষা করার পর থানায় যখন অলোকের সাথে দেখা হলো, সুনিতার দু চোখের জলের ধারা আর বাধা মানছে না। এই এক রাতেই এমন অবস্থা হয়েছে মানুষটার। মনে হচ্ছিল মানুষটার বয়স এক ধাক্কায় অনেকটা বেড়ে গেছে। এটা তুমি কি করে করলে? আজ এত বছর ধরে গাড়ি চালাচ্ছ, কোনোদিন কিছুই হয়নি, আর কাল কাল তুমি দুটো মানুষকে মেরে ফেললে। এটা যে আমি বিশ্বাস করতে পারছি না গো। অলোক মুখ নিচু করে বসে আছে। সুনিতার দিকে মাথা তুলে তাকাতেই পারছে না। আগে আমায় বলো, কাল কি করে হলো এটা, আর কটার সময় ঘটেছে ঘটনাটা? কাল রাত 9:30 নাগাদ আমি গুপ্ত সাহেবের ছেলেকে একটা পার্টি থেকে নিয়ে আসতে যাই। ওই টালিগঞ্জ মেট্রো স্টেশনের কাছে একটা বাড়িতে। সেখানে 1 ঘন্টা অপেক্ষা করার পর রিকি বাবা বের হয়। তারপর ওকে নিয়ে নিউ আলিপুরের দিকে আসার সময় দুর্ঘটনাটি ঘটে। যাদের তুমি মেরেছো তারা কি রাস্তা পার হতে গিয়ে চাপা পড়েছে? অলোক মাথা নেড়ে না বলে। সুনিতার বিস্ময়ের শেষ থাকল না। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা দুটো মানুষকে অলোক পিষে মেরেছে, এও কি বিশ্বাস করা যায়? সুনিতা কেমন যেন একটা অদ্ভুত দৃষ্টিতে স্বামীর দিকে তাকিয়ে থাকল। অলোকের খুব অস্বস্তি হচ্ছিল। সুনিতার এই দৃষ্টির মানে জানে সে। ওর দুচোখ জুড়ে শুধুই অবিশ্বাসের ছায়া। তুমি এতদিন ধরে গাড়ি চালাচ্ছ, হঠাৎ করে এরকম করে তুমি কি করে অ্যাক্সিডেন্ট করলে? অ্যাক্সিডেন্ট তো হঠাৎই হয় সুনিতা, কোনোদিন হয়নি বলে জীবনে হবে না এটা তো বলা যায় না। আচ্ছা, এবার কাজের কথায় আসি। আমি জানি একটি ছোট্ট বাচ্চা, ঘর ভাড়া দিয়ে তোমার সংসার চালাতে খুব কষ্ট হবে, কিন্তু সেসব নিয়ে তুমি ভেবো না। গুপ্ত সাহেব বলেছেন প্রতি মাসে আমার মাইনেটা তোমার কাছে পৌঁছে দেবে, আর ছেলের পড়াশোনার খরচও উনি দেবেন। কারণ বিচারে কি হবে আমি জানি না, যাবজ্জীবন না ফাঁসি কে জানে। অলোক তার ঠোঁট চেপে নিজেকে সামলানোর চেষ্টা করছে, হয়তো কান্না চাপার চেষ্টা করছে। এসব কেজো কথা সুনিতার শুনতে ইচ্ছা করছিল না। সুনিতার ভীষণ কান্না পাচ্ছিল, কিন্তু গুপ্ত সাহেবের গাড়ির ড্রাইভার অ্যাক্সিডেন্ট করেছে বলে প্রতি মাসে স্যালারিটা দিয়ে যাবেন তিনি, এতটা ভাবতেই পারছে না সুনিতা। এত ভালো মানুষ গুপ্ত সাহেব, প্রতি মাসে পুরো মাইনেটা দিয়ে দেবেন তিনি তাদের সংসার চালানোর জন্য। এটা যেন অবিশ্বাস্য লাগছে তার। যদিও অলোক অনেকবার আগে বলেছে গুপ্ত সাহেব অবাঙালি হলেও খুব ভালো মানুষ।
ওনার মতো বস পাওয়া ভাগ্যের ব্যাপার। আচ্ছা, একটা সত্যি কথা বলবে? কিসের সত্যি কথা? আমি তো আমি তো তোমাকে সব কথাই খুলে বললাম। আর কি সত্যি বলবো বলো? আমি জানতে চাইছি, গাড়িটা তুমি চালাচ্ছিলে তো? এসব এসব কি বলছো তুমি? আর কে চালাবে? আমি তো গাড়িটা চালাচ্ছিলাম। রিকি বাবা তো পিছনে বসেছিল। আর আর ও তো সেভাবে গাড়ি চালাতেও জানে না। কাল তোমার যখন দেরি হচ্ছিল তখন তুমি আমাকে একটা ফোন করতে পারতে। আমি চিন্তায় পাগল হয়ে যাচ্ছিলাম। আসলে আসলে রিকি বাবা ফিরছে না বলে এত টেনশন হচ্ছিল যে তোমাকে জানাতেই ভুলে গেছি। ওকেই বারবার ফোন করছিলাম তো। সময় হয়ে গেছে, আর কথা বলা যাবে না, এবার যেতে হবে আপনাকে। সুনিতা স্লথ গতিতে বেরিয়ে এলো সেখান থেকে। আসার সময় সুনিতা থানার ওসির সামনে নিজের পরিচয় দিয়ে বলল, স্যার, একটা কথা ছিল আপনার সাথে। কী ব্যাপারে কথা বলবেন? আমার স্বামীর ব্যাপারে, মানে গতকাল যিনি অ্যাক্সিডেন্ট করে এখানে রয়েছে, সেই আলোক দাসের ব্যাপারে। বলুন, কি বলতে চান? আমার স্বামী আজ 11 বছর ধরেই গাড়ি চালাচ্ছে। কোথাও কোনোদিন অ্যাক্সিডেন্ট তো দূরের কথা, একটা ধাক্কাও লাগায়নি কোনো গাড়িতে। অথচ কাল রাতে সে ফুটপাতে গাড়ি নিয়ে উঠে দুটো মানুষকে পিষে দিল। আপনি ঠিক কি বলতে চাইছেন বলুন তো? স্যার, আপনারা একটু ভালো করে তদন্ত করলেই বোঝা যাবে আসল ব্যাপারটা। আমার কাছে ব্যাপারটা সত্যি অবিশ্বাস্য লাগছে। আপনার কথার কি উত্তর দেব বলুন তো? কাল অ্যাক্সিডেন্ট হওয়ার পর যখন গাড়িটা ধরা হলো, উনি নিজের মুখেই স্বীকার করলেন গাড়িটা আপনার স্বামী চালাচ্ছিল। আর আগে কোনো দিন কিছু হয়নি বলে পরে কখনো অ্যাক্সিডেন্ট হবে না, এটা তো কোনো কথা নয়। আচ্ছা স্যার, অ্যাক্সিডেন্টটা ঠিক কোথায় হয়েছিল? টালিগঞ্জ, মহাবীরতলায়। সরি, আমাকে একবার বেরোতে হবে। কাল বাদে পরশু ওনাকে কোর্টে প্রডিউস করা হবে। তখন উনি যা বলার কোর্টে বলবেন। বলেই উঠে দাঁড়ালো সে। সুনিতা বুঝল এটা তাকে চলে যাওয়ার ইঙ্গিত। সে এবার থানা থেকে বেরিয়ে গেল। কি করবে সে? কিছুই বুঝে উঠতে পারছে না। সুনিতা শুনেছে আলাদা করে গোয়েন্দা লাগালে হয়তো কিছু কাজের কাজ হতে পারে। তারা তদন্ত করে সত্যিটা বার করে আনে। কিন্তু একা সুনিতা কি করবে? আর কাকেই বা বলবে? তাছাড়া গোয়েন্দা লাগানোর মতো পয়সা তাদের নেই। বাড়ি ফিরে সে কাজকর্ম করছিল আর নানা চিন্তায় অস্থির হয়ে উঠেছিল। ছোট্ট বাচ্চাটাকে নিয়ে কিভাবে সে দিন কাটাবে? দুটো মানুষকে খুনের দায়ে অলোককে সারা জীবন জেলের ঘানি টানতে হবে। হয়তো ফাঁসি হয়ে যেতে পারে। আর ছেলেটা সারা জীবন ধরে শুনে যাবে যে তার বাবা একজন খুনি, গাড়ি চাপা দিয়ে মানুষ মারে। কথাটা ভাবতেই থরথর করে কেঁপে উঠল সুনিতা। বাচ্চা ছেলে রিজু সমানে জানতে চাইছে যে তার বাবা কখন ফিরে আসবে। সুনিতা শুধু বলল, বাবা ঠিক চলে আসবে। আজকেও সুনিতা অলোকের সাথে দেখা করতে থানায় চলে গেল। রিজু কেমন আছে সুনিতা? আজ কি রান্না করেছো? আর আর পাড়ার সবাই কি এই ব্যাপারটা জানে? তুমি কি কাউকে বলেছো? সুনিতা বুঝতে পারছিল অলোক তাকে মনটা অন্যদিকে ঘোরাবার চেষ্টা করছে।
সুনিতার এসব কথার উত্তর দিতে ভালো লাগছিল না, কিন্তু কি আর করবে সে? অলোকের সাথে কথা বলা হয়ে গেলে সে অফিসারের ঘরের সামনে দিয়ে আসার সময় দেখল তার সামনে চেয়ারে একজন বসে আছে, যদিও মুখ দেখা যাচ্ছিল না, কিন্তু কানে এলো ওসির কথাটা। তোমরা গোয়েন্দাদের চোখের দৃষ্টি হয় আলাদা রকমের। তোমরা যেরকমভাবে দেখো ভাবো, আমরা তো সেটা করি না। আমাদের কাজ তো ওই ওপর ওপর, অত তলিয়ে দেখার সময় কোথায়? সুনিতা থমকে গেল সেখানেই। ইনি তার মানে একজন গোয়েন্দা? কিন্তু সুনিতা কিভাবে কথা বলবে ওনার সাথে? সুনিতার তো এমনই একজনকে দরকার। যদিও কোনো গোয়েন্দার পেমেন্ট দেওয়ার ক্ষমতা সুনিতার এখন নেই, তবুও একবার বলে দেখতে দোষ কি? যদি উনি রাজি হয়ে যান বিনা পারিশ্রমিকে তদন্ত করতে। না, এইভাবে এখানে দাঁড়িয়ে কোনো লাভ নেই। তার চেয়ে থানার বাইরে দাঁড়ালেই ভালো। উনি যখন বেরোবে তখন না হয় ওনার সাথে একবার কথা বলা যাবে। এসব কথা ভাবতে ভাবতে সুনিতা গেটের বাইরে এসে দাঁড়ালো। আধ ঘন্টা দাঁড়িয়ে থাকার পর সুনিতা দেখল সেই লোকটি বেরিয়ে আসছে। বেশ লম্বা, ধারালো চোখ মুখ, চেহারার মধ্যে একটা বুদ্ধিদীপ্ত ব্যাপার রয়েছে। দেখলেই কেমন যেন ভরসা হয়। সুনিতা তাকে একটা ডাক দিল। স্যার, একটু শুনবেন? রণজয় অবাক হয়ে দেখল সুনিতাকে। এক সাধারণ চেহারার গৃহবধূ, তা সত্ত্বেও ওনার চেহারার মধ্যে একটা কিছু ব্যাপার আছে। চোখে মুখে বুদ্ধির ছাপ স্পষ্ট। আপনি কি আমায় ডাকছিলেন? হ্যাঁ স্যার, আপনার সাথে আমার কিছু জরুরি কথা ছিল। আপনি যদি মিনিট 10 আমার সময় দিতেন খুব ভালো হতো। আপনি আমায় চেনেন? না, চিনি না, শুধু জানি আপনি একজন ডিটেকটিভ, আর সেই জন্য আমার আপনাকে দরকার। বেশ, ঠিক আছে, চলুন, আপনার সব কথা আমি শুনব। তবে কোথায় বসা যায় বলুন তো? বলেই এদিক ওদিক দেখে একটা চায়ের দোকান দেখে বলল, ওই তো ওখানে বসি, চলুন। দুপাশে বেঞ্চ পাতা আছে। এই, 2টো চা আর 2টো বিস্কুট দাও তো এদিকে। নমস্কার, আমি রণজয় সামন্ত, একজন প্রাইভেট গোয়েন্দা। আমি সুনিতা দাস, অলোক দাসের স্ত্রী, যাকে গতকাল 2জন মানুষকে গাড়ি চাপা দিয়ে পিষে মারার জন্য ধরা হয়েছে। ও আচ্ছা, আপনি তার স্ত্রী। তা এবার বলুন তো, আমাকে আপনার কিসের প্রয়োজন? শাড়ির আঁচল আঙুলে জড়াতে জড়াতে সুনিতা মুখটা নিচু করে বলল, আসলে আমার তো আপনার ফিস দেবার ক্ষমতা নেই, তার উপর স্বামী হাজতে, সুতরাং বুঝতেই পারছেন আমার অবস্থাটা। তবু আমি আপনাকে সব বলতে চাই, মানে আমার মনে যেসব চিন্তার উদয় হয়েছে। পুলিশ তো কোনো কিছুই শুনতে চাইছে না। হ্যাঁ, আমি তো কাগজে যেটুকু পড়েছি তাতে জেনেছি যে উনি কাল রাতে নিউ আলিপুর থেকে ফেরার সময় 2জন মানুষকে গাড়ি চাপা দিয়ে মেরেছেন, আর সেটা হয়েছে মহাবীর তলায়। তাছাড়া উনি তো পুলিশের কাছে স্বীকার করেছেন নিজের দোষটা। আর সেটাই তো আমাকে ভাবাচ্ছে, যে মানুষ তার 11 বছরের পেশাগত জীবনে একটা ধাক্কাও কাউকে মারেনি, সে নাকি একসাথে 2টো মানুষকে পিষে মারল, তাও আবার রাস্তার পাশে যারা বাস ধরার জন্য দাঁড়িয়েছিল তাদেরকে। হ্যাঁ, সেটা একটা কথা অবশ্য, তবে অনেক সময় তো এরকম ঘটনা ঘটে থাকে। চা এসে গেল বিস্কুট সমেত।
এই নিন চা খান। চা খেতে খেতে সুনিতা বলে চলল তার মনের ভিতরে সমস্ত সন্দেহের কথাগুলো। আমার স্বামী আজ 11 বছর হলো গাড়ি চালাচ্ছে। আগে ফিক্সড কিছু ছিল না, যখন যেরকম পেত সেটাই করতো। এই 1 বছর হলো ও নিউ আলিপুরের বিখ্যাত ব্যবসায়ী জগদীশ গুপ্তার গাড়ি চালাতে শুরু করে। আমার স্বামীর মুখেই শুনেছি উনি নাকি খুব ভালো মানুষ। এই এতগুলো বছরের মধ্যে ওর গাড়ি চালানোর কোনো বাজে রেকর্ড নেই। কোনোদিন কোনো অ্যাক্সিডেন্ট করা তো দূরের কথা, কোনো গাড়ির সাথে ধাক্কাও লাগেনি। আর সেই মানুষটা নাকি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা দুজনকে পিষে মেরে দিল। এই ব্যাপারটাই আমাকে ভাবাচ্ছে। সুনিতা থামতেই রণজয় বুঝতে পারল ভদ্রমহিলা বেশ বুদ্ধিমতী। আর কি কিছু খটকা আছে আপনার মনে? যদি থাকে তবে আমায় বলতে পারেন। না, সেরকম কিছু নয়। তবে শুনছি জগদীশ গুপ্তা নাকি প্রতি মাসে আমার স্বামীর স্যালারির টাকা আমায় দিয়ে যাবেন, আর ছেলের পড়াশোনার খরচও দেবেন। বাহ, এটা তো সত্যিই আশ্চর্যের ব্যাপার। এরকম তো চট করে শোনা যায় না কখনো। ওনার ড্রাইভার অ্যাক্সিডেন্ট করে জেল খাটবে সারা জীবন ধরে, আর উনি স্যালারির টাকা দিয়ে যাবেন ফ্যামিলিকে। এটা আগে আমি কোনোদিনও শুনিনি। গুপ্তাজি তাহলে তো খুব ভালো মনের মানুষ বলেই মানতে হবে। আমারও শুনে তাই মনে হয়। আমার স্বামী আগে প্রায়ই বলতেন গুপ্তাজি খুব ভালো মনের মানুষ। তাই ভাবলাম হয়তো মানবিকতার খাতিরেই উনি এটা দেবেন। আচ্ছা, একটা কথা জানতে চাইছি, যদি কিছু মনে না করেন। অলোকবাবু কত স্যালারি পেতেন? উনি 20,000 টাকা স্যালারি পেতেন, আর আমিও ঘরে বসে টুকটাক সেলাইয়ের কাজ করে কিছু রোজগার করতাম। এইভাবেই চলতো সংসারটা। দুজনের চা খাওয়া শেষ হলে রণজয় উঠে দাঁড়িয়ে বলল, ঠিক আছে, আপনি একটা কাজ করুন, আপনার ফোন নাম্বারটা দিন। আমি আমার মতো করে তদন্ত করব। যদি উনি সত্যি নিরপরাধ হন তবে ঠিক ছাড়া পাবেন। তবে আগে ভাগেই দোষটা স্বীকার করে নিয়েছেন উনি, এইটাই যে সমস্যা। ঠিক আছে, আপনি এখন বাড়ি যান, বাচ্চাটাকে দেখুন, অত ভাববেন না। আপনার উপকার আমি জীবনেও ভুলব না। আরে আমি করলামটা কি যে আমাকে ভুলবেন না? এবার দেখি আপনার জন্য সত্যিই কিছু করতে পারি নাকি। হয়তো আমার স্বামী অ্যাক্সিডেন্টটা করেছে, কিন্তু সেটার আমি সত্যিটাই জানতে চাই। উনি নিজে মুখে স্বীকার করলেও আমার মন থেকে খটকাটা কিছুতেই যাচ্ছে না। কেন জানি না মনে হচ্ছে এর পেছনে আরও কিছু নিশ্চয়ই আছে। ঠিক আছে, আজ আমি চলি। যদি সেরকম কিছু পাই অবশ্যই আপনাকে জানাবো। নমস্কার। সুনিতা চলে গেলে রণজয় মনে মনে ভাবতে লাগলো, মহাবীরতলা তো সামনেই, একবার অ্যাক্সিডেন্ট স্পটটা দেখে এলেই হয়। কিছু খবর পাওয়া যায় নাকি? আশেপাশের লোকজনদের একটু বাজিয়ে দেখতে হবে, যদি কিছু জানা যায়। যেই ভাবা অমনি সে বাইক ছোটালো মহাবীর তলার দিকে। সেখানে পৌঁছে একটা দোকানদারকে জিজ্ঞেস করে জায়গাটা দেখল রণজয়। অতি ব্যস্ত একটা রাস্তা, তাই দুদিন আগের সেই দুর্ঘটনার চিহ্ন মাত্র নেই। তবু জায়গাটা দেখে রণজয়ের মনের মধ্যে প্রশ্নটা এলো। রাত তখন 10:30 কি 11:15 বাজে। শীতের রাত, রাস্তা ফাঁকাই থাকবে। আর একটা ফাঁকা রাস্তায় দুজন জলজান্ত মানুষকে পিষে দেওয়া কোনো পাকা হাতের ড্রাইভারের কাজ নয়। তবে ঘটনাটা ঘটল কি করে? আর যে দেয়ালটাতে গিয়ে ধাক্কা খেয়েছে তার অবস্থাও খুব খারাপ, একেবারে ভেঙে চুরে একাকার। ওদিকে গাড়িটাও তো দুমড়ে মুচড়ে গেছে।
আচ্ছা, আপনারা কি কেউ দেখেছেন যে সেই রাতে গাড়িটা কে চালাচ্ছিল? আপনাদের কারো চোখের সামনে কি অ্যাক্সিডেন্টটা হয়েছে? ওদের মধ্যে 2-3 জন বলল তারা দোকান বন্ধ করে দিয়েছিল, আর বাদবাকি সবাই একই কথা বলল। গাড়িটা অসম্ভব স্পিডে চলছিল আর তেড়ে বেঁকে আসছিল। খেয়াল করিনি স্যার কে চালাচ্ছিল গাড়ি। মানে সোজা নয়, এঁকে বেঁকে চলছিল গাড়ি? হ্যাঁ স্যার, সোজা চলছিল না, এঁকে বেঁকে চলছিল। ওই ওই মাল খেয়ে গাড়ি চালালে যেমন হয় আর কি। মাল খেয়ে গাড়ি চালাচ্ছিল? আর ওখানে এসে হঠাৎই ফুটপাতের উপর উঠে যায়, 2জন মানুষকে পিষিয়ে দিল মুহূর্তের মধ্যেই। তারপরে ওই দেওয়ালটা ধাক্কা দিয়ে গাড়িটা দাঁড়িয়ে পড়লো। আমরা তো প্রথমে কিছুই বুঝতে পারিনি, চিৎকার শুনেই তারপর ছুটে যাই। আচ্ছা আচ্ছা, আপনাদের মধ্যে কেউ কি যে গাড়ি চালাচ্ছিল তাকে দেখেছেন? একটু মনে করে বলুন তো, এটা জানাটা খুব জরুরি। স্যার, গাড়িতে যে 2জন ছিল তাদের মধ্যে ছিল একজন অল্প বয়সী, আর ও তো আর বয়স হবে, আরেকজনের বয়স ছিল 30 কি 32-এর কাছাকাছি। পুলিশ আসার পরে বয়স্ক লোকটাই তো প্রথমে স্বীকার করলো যে সেই নাকি গাড়ি চালাচ্ছিল। আর ওই যে অল্প বয়স্ক ছেলেটি, ও প্রচণ্ড ভয়ে থরথর করে কাঁপছিল। আসল খবরটা না জানলে তো মুশকিল। গাড়িটা কে চালাচ্ছিল তাহলে? একজন তো দোষ স্বীকার করেছে, কিন্তু তবু কেউ যদি খেয়াল করে থাকেন আর আমাকে জানান তাহলে খুব সুবিধা হতো। হঠাৎ একজন পানের দোকানদার বলে উঠল, স্যার আমার তো মালুম হলো কি গাড়িটা বড় আদমি নয়, ওই বাচ্চা ছেলেটাই চালাচ্ছিল, কারণ সে তো ভয়ে কাঁপছিল। চোখের সামনে মানুষ মরতে দেখলে তো ভয় কাঁপবেই। আর আপনার মনে হলো তো হবে না, একদম ঠিকঠাক খবর না পেলে কি করে চলবে? কিন্তু আপনার মনে হচ্ছিল কেন সেটাই আগে বলুন। গাড়ি অ্যাক্সিডেন্ট করে যখন এই দেয়ালে ধাক্কা মেরে থামলো, তখন আমরা সবাই ছুটে গেলাম সেখানে। দেখলাম কি ওই লড়কা ভয় পেয়ে কাঁপছে, আর সেই লোকটার পা জড়িয়ে ধরে কি সব বলছে। যে দোষ করবে সে তো ভয় পাবে। আর সাথের লোকটা তাকে আস্তে আস্তে বলছিল, তুমি কাউকে কিছুই বলবে না, যা বলার আমি বলবো, মনে থাকবে তো? আর লোকটার কাছে একটা ফোন এসেছিল, ফোনে উसे বলছিল যে आप घबराइए मत, जल्दी आ जाइए इधर, मैं सब संभाल लूंगा। তখন কি পুলিশ চলে এসেছিল? नहीं স্যার, পুলিশ তখনও আসেনি। আর একটু পরে পুলিশ এলো, আর পুলিশ কিছু জিজ্ঞেস করবার আগেই লোকটা বলে দিল গাড়ি আমি চালাচ্ছিল। রণজয় সবার কথাই রেকর্ড করে রাখছিল। তারপর চারদিক ঘুরে ভালো করে দেখে রওনা দিল। আবার তাকে থানায় ঢুকতে দেখে ওসি বলল, কি ব্যাপার, আবার কি মনে করে থানায় পদার্পণ গোয়েন্দা সাহেবের? হ্যাঁ, আমি একবার অলোক দাসের সাথে কথা বলতে চাই। সে কি, এই কেসটার দায়িত্ব কে দিল তোমায়? রজত বসু অবাক হয়ে জানতে চাইল। রণজয় তাকে সবকিছু খুলে বলল। যাও লেগে পড়ো, বিনা পয়সার খাটুনি সার। যে লোক নিজের দোষ আগেই স্বীকার করেছে তার আর নতুন করে বলার কি থাকতে পারে? তবুও দেখো, বেস্ট অফ লাক। রণজয় একটু হেসে অলোক দাসের সেলের দিকে পা বাড়াল। রণজয়ের পরিচয় জেনে অলোক একটু ঘাবড়ে গেল। গোয়েন্দা মানে? আপনাকে আপনাকে এই কেসের ভার কে দিল? কেউ দেয়নি, তবে আমার মনে হয়েছে যে এই কেসটা একটা রহস্য আছে, এত সোজা ব্যাপার নয়। এসব কি বলছেন? আমি তো আমার দোষ স্বীকার করেই নিয়েছি।
সেটাই কি সব? আপনার স্ত্রী তো একেবারেই বিশ্বাস করেন না যে আপনি ওই রাতে অ্যাক্সিডেন্টটা করেছেন। তারপরে আগ বাড়িয়ে নিজের ঘাড়ে দোষ নিয়েছেন। ও বিশ্বাস না করলে কি হবে বলুন তো? যা সত্যি সেটাই বলেছি। ওটাই সত্যি নয়, ওটাই সত্যি নয়, অন্তত আমি তো বিশ্বাস করছি না। তা সত্যিটা আপনি কি বলবেন, নাকি আমি খুঁজে বের করব? অনেকটাই কিন্তু বুঝে গেছি আমি, বাকিটাও বুঝে নেব। এসব কি বলছেন আপনি? আমি তো বুঝতেই পারছি না কিছুই। নিজের অসহায় স্ত্রী আর সন্তানের মুখটা একটু ভাবুন অলোকবাবু। পরোপকারের ভূত ঘাট থেকে নেমে যাবে। আর যে এত বড় অন্যায় করলো, দুটো নিরপরাধ মানুষকে মেরে ফেললো, তার অন্যায় চাপা দেওয়ার চেষ্টা করছেন আপনি? হ্যাঁ, সেটাও কিন্তু কিছু কম দোষ নয়। ভাববেন না যে অন্যের জন্য সারা জীবন জেলের ঘানি টেনে আপনি কোনো মহৎ কাজ করছেন। এবার ঠান্ডা মাথায় আপনি ভেবে দেখুন কি করবেন। আগামীকাল কোর্টে কেসটা উঠলে জজ সাহেবের সামনে সত্যিটা বলে নিজেকে বাঁচাবেন, নাকি মিথ্যার আশ্রয় নিয়ে সারা জীবন জেলের ঘানি টানবেন? আপনার ছোট্ট বাচ্চাটার গায়ে খুনির ছেলের তকমা লেগে যাবে সারা জীবন। সারা জীবন তাকে শুনতে হবে যে সে খুনির ছেলে। আপনি কি সেটাই চাইছেন? রণজয়ের কথাগুলো যেন হুল ফোটাচ্ছিল অলোকের গায়ে। সে দুহাতে মাথা চেপে বসে থাকে, আর রণজয় অপেক্ষা করতে থাকে ওর সামনে দাঁড়িয়ে। থানা থেকে গুপ্তাজিদের বাড়ির নাম্বার নিয়ে সোজা সেখানেই চলে এলো রণজয়। নিউ আলিপুরে বিশাল 3 তলা বাড়ি, আর সেই রকম সুন্দর। রণজয় নিজের পরিচয় দিলেও বাড়ির লোকজন কিন্তু কিছুতেই রিকিকে ডেকে দিল না। রিকির মা বলল, রিকি তো अभी बारी नहीं, তাছাড়া ওর তো কোনো কসুর ছিল না। जो भी करार ড্রাইভার করেছে, আর আর সে তো পুলিশের কাছে সচবাদ বলেও দিয়েছে। কাল তো কোর্টে কেস উঠবে, রিকিকে তো দরকার হবে। ওকে কোথায় পাঠিয়ে দিয়েছেন? আমাদের এক রিলেটিভের তবিয়ত খারাপ আছে, রিকি সেখানেই গেছে। কাল ও ঠিক কোর্টে পৌঁছে যাবে, চিন্তা নেই বাবু। রণজয় বুঝে গেল তার সামনে রিকি কোনো মতেই আসবে না। ওখান থেকে বেরিয়ে এলো রণজয়। সন্ধে 7টা বাজে। টালিগঞ্জ মেট্রো স্টেশনের পাশে 3 তলা বাড়িটায় গিয়ে বেল ভাজালো রণজয়। দুবার বেল বাজানোর পর একজন কাজের মহিলা দরজা খুলল। রোহিত আছে বাড়িতে? মহিলাটি মাথা নেড়ে ভেতরে ঢুকে গেল। একটু পরেই বছর 20 একটা ছেলে তার সামনে এসে দাঁড়ালো। রণজয় তার নিজের কার্ড ওর সামনে ধরল। ছেলেটা একটু ঘাবড়ে গেল এবং তাকে ভিতরে এসে বসতে বলল। এমন সময় বছর 45-এর একজন মহিলা এসে দাঁড়ালো তার সামনে। क्या बात है? রোহিত ফিসফিস করে তার মাকে কিছু বলল। তারা রণজয়কে বসতে বলল। अच्छा अच्छा, चाय कॉफी कुछ लेंगे आप? নো থ্যাঙ্কস। আপনার বাড়িতে স্যাটারডেতে একটা পার্টি চলছিল? আমার ছেলের বার্থডে পার্টি ছিল। ও আই সি। তা কোথায় চলছিল পার্টিটা? 3 তলার হল ঘরে। কতজন ছিল ওই পার্টিতে? ওই 18-19 জন হবে। তো
তোমার এক ফ্রেন্ড রিকি সেদিন এসেছিল নিউ আলিপুর থেকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তোমরা কি পার্টিতে ড্রিঙ্ক করেছিলে সেদিন? রণজয়ের প্রশ্ন শুনে ছেলেটা চুপ করে থাকল। এবার মহিলাটি উত্তর দিলেন। দেখুন স্যার, এখনকার জেনারেশনের ছেলে মেয়েরা তো মস্তি মানেই ওই নাচা গানা আর একটু আধটু ড্রিঙ্ক করেই থাকে। ওটা তো কোনো দোষের নয় না। আর ওরা যা করছিল বাড়ির মধ্যেই তো করছিল, বাড়ির বাইরে তো কিছু করেনি। আচ্ছা, সেদিন রিকিও কি ড্রিঙ্ক করেছিল পার্টিতে? আমরা সবাই ড্রিঙ্ক করেছি, রিকিও করেছিল। রিকি তো ড্রিঙ্ক করে সব পার্টিতে। আপনারা জানেন তো রিকির গাড়ি সেদিন বিরাট অ্যাক্সিডেন্ট করেছে আর তার ড্রাইভার এখন থানায় রয়েছে। এবার মা আর ছেলে দুজনাই বলল যে তারা জানে খবরটা এবং ওর ড্রাইভারই ওই গাড়িটা চালাচ্ছিল। আচ্ছা, একটা কথা বলতে পারবে, রিকি কি গাড়ি চালাতে জানতো? বাইক নিয়ে ঘুরতো, কিন্তু গাড়ি চালাতে সেরকম ভালো জানতো না। তবে ওর খুব শখ ছিল 4 চাক্কা চালানোর। আচ্ছা রোহিত, অ্যাক্সিডেন্টের পর কি রিকির সাথে তোমার আর কথা হয়েছে? ওর ফোন তো সুইচড অফ আসছে সব সময়। অ্যাজ এ ফ্রেন্ড হিসেবে রিকি কেমন? ঠিকই আছে, তবে একটু ডরপোক ভি আছে আর খুব প্যাম্পার্ড, খুব তাড়াতাড়ি ভয় পেয়ে যায় সব কিছুতে। রণজয় এবার বেরিয়ে এলো ওখান থেকে। ওদের বাড়ি থেকে রাস্তায় আসতেই ফোনটা বেজে উঠল রণজয়ের। সুনিতা ফোন করেছে। স্যার, আজ দেখলাম আমাদের অ্যাকাউন্টে 30 লাখ টাকা ঢুকেছে। যেহেতু আমাদের জয়েন্ট অ্যাকাউন্ট, তাই আমার কাছেও মেসেজ চলে এসেছে। তবে টাকাটা আমার স্বামীর নামেই এসেছে। এতগুলো টাকা দেখে আমি বেশ ঘাবড়ে গেছিলাম। কে পাঠালো এত টাকা, খুব সন্দেহ হয়েছিল। আপনি কি খোঁজ নিয়েছেন যে টাকাটা কোথা থেকে এসেছে, মানে কে পাঠিয়েছেন? হ্যাঁ, দুপুরবেলায় ব্যাংকে গিয়ে খোঁজ নিলাম। জানলাম ওটা গুপ্তা অটোমোবাইল প্রাইভেট লিমিটেডের তরফ থেকে পাঠানো হয়েছে। আমি বুঝতে পারছি না এতগুলো টাকা কেন দিল গুপ্তাজি। বিনা কারণে এত টাকা কে কাকে দেয়? এমনি এমনি তো দেয় না স্যার। কোন কারণে এতগুলো টাকা দিয়েছে অলোককে আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। আর অনেক কিছু প্রমাণও জোগাড় হয়ে গেছে। কাল দেখা যাক কতদূর কি হয়। আবার ফেরার পথে থানায় একবার ঢু মারল রণজয়। কাল অলোককে কোর্টে তোলা হবে, তাই ওর জোগাড় করা সমস্ত প্রমাণ আর অলোকের স্বীকারোক্তি সবই জানালো রজত বসুকে। রজত সব দেখিতে অবাক। আই সি, এই তাহলে গল্প। দেখা যাক কাল কোর্টে তোলার পর উনি কি বলেন। আবার যদি বলে আমিই করেছি অ্যাক্সিডেন্ট, তবে তো তোমার সব চেষ্টা জলে ধুয়ে যাবে। নিজের ভালো পাগলেও বোঝে। এখন এত কিছু করার পর যদি উনি সত্যিটা না বলেন, তবে তো আর কিছুই করার নেই। আজ সারাটা রাত এক ফোঁটা চোখে ঘুম নেই সুনিতার। অলোককে কাল কোর্টে তুলবে, জানে না সেখানে কি হবে। সবকিছুই অলোকের স্বীকারোক্তির ওপর নির্ভর করছে, না হলে রণজয়ের সব পরিশ্রমই জলে যাবে। অনেক সকালে আজ উঠে পড়ল সুনিতা। সমস্ত কাজ সেরে সকাল সকাল রওনা দিল কোর্টের দিকে। অলোক সেদিন নিজের মুখে যা বলেছিল মহামান্য আদালতকে, তা কিছুটা এই রকম। মহামান্য আদালতের সামনে অলোক এবার মুখ খুলল। অনেক কষ্ট করে এই চাকরিটা আমি পেয়েছিলাম,
স্বামী, স্ত্রী আর ছেলে, এই তিনজনের সংসার টানতে আমার কাল ঘাম ছুটে যেত। তার সাথে বাড়ি ভাড়াও ছিল। কোনো স্থায়ী চাকরি আমার ছিল না। যখন যেখানে পেতাম সেটাই করতাম। এরপর 1 বছর আগে পেয়েছিলাম এই গুপ্তাজির গাড়ির ড্রাইভারের কাজ। 10 ঘন্টার ডিউটি, 20,000 টাকা মাইনে। আমার কাছে তখন ওটাই অনেক ছিল। এমনিতেই উনি বস হিসাবে ভালোই ছিলেন। দুপুরের খাওয়া দাওয়াও পেতাম। আমি বেশ খুশি ছিলাম। আপনি ডিটেলসে এই মুহূর্তে শনিবার রাতের সমস্ত কথা আদালতকে জানান। সেদিন রাত 9:30 থেকে আমি রিকির জন্য ওই বাড়ির সামনে দাঁড়িয়েছিলাম, কারণ বাড়ি থেকে বলা হয়েছিল ওকে নিয়ে তাড়াতাড়ি ফিরতে। এমনিতে আমার ডিউটি 10টা পর্যন্ত। রিকি ওই বাড়ি থেকে বেরুলো প্রায় রাত 10:30টায়। তাও অনেকবার ফোন করার পর। বাইরে আসতেই বুঝলাম ও প্রচণ্ড ড্রিঙ্ক করেছে। সোজা হয়ে দাঁড়াতে পারছিল না। এসেই বলল, आज गड्डी हम ही चलावे। না বাবু, এই অবস্থায় আপনি গাড়ি চালাতে পারবেন না। আপনার তবিয়ত ঠিক নেই। শুয়ার का बच्चा, কে বললো আমার তবিয়ত ঠিক নেই? দেখবি দেখবি আমি গাড়িটা ভেঙে দেবো আর পাজিকে বলে দেবো তুই গাড়ি ঠুকে দিয়েছিস। मैं तेरा नौकरी खा जाऊंगा। শুনেই চমকে উঠলাম। কি সর্বনাশের কথা! এমনিতে ও আগেও অনেকবার বলেছে ওকে গাড়ি চালাতে দেওয়ার জন্য। আমি শুনিনি। সেদিনও আমি তো কিছুতেই রাজি নই, কিন্তু সেও ছাড়বে না। আমাকে নানান কথা বলে ভয় দেখাতে থাকে। বলেছিল ও আমার চাকরি খেয়ে নেবে। আমি বেশ ভয় পেয়ে যাই, কারণ রিকি সবার বড় আদরের। ওর কথায় আমাকে ছাড়াতে গুপ্তাজির 1 মিনিটও লাগবে না। এতটাই ভালোবাসে ছেলেকে। এদিকে আমার বাড়ি ফেরারও দেরি হতে থাকে। সেই কোন সকালে বাড়ি থেকে বেরোই, মনটা তাই ছটফট করতে থাকে। আমি বাধ্য হয়ে রাজি হলাম। ভাবলাম পাশেই তো বসবো, ওকে আমি সামলে নেব। ভালোই চালাচ্ছিল, ওকে আমি গাইড করছিলাম। হঠাৎই টালিগঞ্জ ব্রিজের ওপর উঠতেই গাড়ির স্পিড অসম্ভব বাড়িয়ে দিল। আমি চেঁচিয়ে উঠতেই ও আরো এঁকে বেঁকে চালাতে শুরু করলো। কোনো মতেই আর সামলাতে পারছে না। আমিও প্রচণ্ড ভয় পেয়ে সামাল দেওয়ার চেষ্টা করেও পারলাম না। গাড়িটা মহাবীর তলায় এসেই রাস্তার এক পাশে দাঁড়িয়ে থাকা দুজনকে পিষে দিয়ে একটু দূরে দেওয়ালে ধাক্কা খেয়ে থেমে যায়। রাত হয়ে যাওয়ার জন্য রাস্তায় লোকজন কম ছিল, নইলে আরো বেশি লোক হয়তো মারা যেত সেদিন। তাহলে তো পরিষ্কার বোঝাই গেল যে সেদিন অ্যাক্সিডেন্টটা রিকি করেছে। কিন্তু আপনি পুলিশের কাছে মিথ্যে কথা কেন বলেছিলেন? অ্যাক্সিডেন্ট করার পরেই রিকি পাগলের মতো করছিল। বুঝতে পারছিল কত বড় সর্বনাশ করে ফেলেছে সে। তখন তার নেশা ছুটে গেছে।
আমার হাতে পায়ে ধরে কাঁদছিল আর বলছিল, मुझे बचा लीजिए, मुझे बचा लीजिए, नहीं तो मैं मर जाऊंगा, मुझे बचा लीजिए, डैडी मम्मी दादी सब मर जाएंगे, अगर 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 मैं जेल चला जाऊंगा तो सब मर जाएंगे, आप ही मुझे बचा सकते हैं, आप ही मुझे बचा सकते हैं, प्लीज़ बचा लीजिए, प्लीज़ बचा लीजिए मुझे। বলেই সে হাউ হাউ করে কাঁদতে শুরু করে। তখন তার কি অসহায় অবস্থা! ছেলেটার কান্না দেখে আমিও কেমন বিচলিত হয়ে পড়লাম। ভাবলাম, সত্যিই তো, এইটুকু একটা ছেলে সারা জীবন জেলের ঘানি টানবে কেন? ওর তো সারা জীবন সামনে পড়ে আছে। এমনকি গুপ্তাজিও সব জেনে ফোন করে আমাকে অ্যাক্সিডেন্টের দায়টা নিতে বললেন, আর বললেন টাকা পয়সার কোনো অভাব রাখবো না, প্রতি মাসের স্যালারির টাকা, বাচ্চার পড়াশোনার ভার সব আমি দেব তোমায়। ও তাই নিজেকে মহান দেখানোর জন্য অন্যের পাপ নিজের ঘাড়ে নিলেন? কি করব হুজুর, অনেক কষ্ট করে চাকরিটা পেয়েছি, আবার তো বেকার হয়ে যাব। তার থেকে এটাই ভালো, সেই ভেবেই সিদ্ধান্তটা নিয়েছি। আমি জেলের ভিতর থাকলেও আমার স্ত্রী সন্তান তো ভালো থাকবে। তা আবার সিদ্ধান্তটা বদল করলেন কেন? দিন রাত মনের মধ্যেও একটা অপরাধ বোধ কাজ করছিল। নিজের বউ ছেলেকে ভালো রাখার জন্য এটা করলেও আমি ওদের পাশে না থাকলে ওরা ভালো থাকবে কি করে? রোজ ভাবতাম ছেলেটা একটু একটু করে বড় হবে, অথচ ওর বাবা থাকবে জেলের ভিতর। হয়তো সবাই ওকে খুনির ছেলে বলে উপহাস করবে, ও একজন খুনির ছেলের তকমা পাবে। এইসব ভেবে বড় অস্থির লাগতো। সেই সময় একজন মানুষ এসে আমাকে বুঝিয়ে দিল যে আমি যে সিদ্ধান্ত নিয়েছি তার মধ্যে কোনো গৌরব নেই, বরং একটা অন্যায়কে চাপা দেবার চেষ্টা করছি। সুনিতা বুঝতে পারল অলোক রণজয়ের কথাই বলছে। তার বলা কথাগুলো আমার মাথায় গেঁথে গিয়েছিল। তাই আমি হুজুরের সামনে আসল কথাটাই ফাঁস করলাম। এই কেসটার খুব তাড়াতাড়ি নিষ্পত্তি হয়ে গেছিল। বিচারে রিকির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড হয়। তার বাবা গুপ্তাজির 6 মাসের আর অলোকের 6 মাসের জন্য জেল হয়। কারণ সত্যকে চাপা দিয়ে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল অলোক, আর বিচারকের সামনে হুমকি দেওয়া আর সত্যকে চাপা দিয়ে অন্য একজনকে দোষী বানানোর অপচেষ্টার জন্য গুপ্তাজিকে বিচারক 6 মাসের জন্য শাস্তির আদেশ দেন। রণজয় যেন হাঁপ ছেড়ে বেঁচেছিল কেসটার এভাবে নিষ্পত্তি হওয়ার জন্য।